শিক্ষার্থী সবার প্রতি শুভেচ্ছা রইল। আজকে আমরা গণিত বিষয় নিয়ে আলোচনা করব। গণিত বিষয় দশম শ্রেণীর গণিত, এবং আমাদের অধ্যায়টার নাম হচ্ছে যে সসীম ধারা বা সমান্তর ধারা থেকে আমরা আজকে আলোচনায় অংশগ্রহণ করব। প্রথমেই আমি আমার নিজের একটু পরিচয় দিয়ে, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক, পিএইচ আমিন একাডেমি, যেটা চট্টগ্রামের একটি বড় স্কুল বলা যায়, কারণ আমাদের প্রচুর স্টুডেন্ট আছে। আমাদের প্রায় 2000+ স্টুডেন্ট লেখাপড়া করে আমাদের স্কুলে, এবং এই স্কুলে আমি প্রায় 20-21 বছর যাবৎ শিক্ষকতা করে আসছি এবং বিভিন্ন বিষয়ে পাঠদান করে থাকি। তাছাড়া আমি সেই প্রথম থেকেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন সময়ে পরীক্ষক কিংবা প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তো অনেক দিনের ইচ্ছা যে আমি ক্লাসগুলোকে করে ভিডিও করে আপলোড করব তোমাদের সুবিধার্থে। আমি আশা করি তোমাদের উপকারে আসবে। এবং এই ক্ষেত্রে আসলে আমার মেয়ে খুব উৎসাহ দিয়েছিল। বলে রাখি যে আমার মেয়ে আসলে এখানে ক্যান্টনমেন্ট হাই স্কুলের ছাত্রী। তো তার উদ্দীপনায় আমি আজকে আসলে এই ক্লাসটা করার জন্য অনুপ্রেরণা পেয়েছি। তো আমরা ফিরে আসি আমাদের লেসনে। আসলে আমি এখন থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহে শুক্রবারে তোমাদের জন্য একটা করে ক্লাস আপলোড করার জন্য গণিত বিষয়ে। তো আমরা সেই ধারাবাহিকতায় আজকে একটা অধ্যায় চয়েস করেছি, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা হচ্ছে যে সসীম ধারা, যেটা তোমাদের বইয়ের ত্রয়োদশ অধ্যায়, 13 অধ্যায়ের। এবং আজকে আমরা এই অধ্যায়ের প্রাথমিক আলোচনা করব এবং প্রথম অধ্যায় থেকে কিছু সমস্যা সমাধান করব, সূত্রগুলোকে ব্যাখ্যা করতে চেষ্টা করব। তো সেই ধারাবাহিকতায় তো আমি আশা করি যে আমার ক্লাসটা ভালো লাগলে তোমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখতে চেষ্টা করবে এবং অপেক্ষা করবে। আমি আসলে চেষ্টা করব প্রতি শুক্রবারে একটা করে ক্লাস আপলোড করার জন্যে তোমাদের জন্যে। এবং যথারীতি যা হয় যে ক্লাস তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তোমরা সেটা করতে পারো, অথবা আমার ভিডিও শেষে এগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। আসলে আমি সোশ্যাল মিডিয়ার অনেকগুলো ক্ষেত্রেই বিচরণ করি, অনেকগুলো ক্ষেত্রে আমার আসলে প্রায় লিঙ্ক থাকে। সেখানে তোমরা এই কাজটা করতে পারবা, যে তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেটা তোমরা সেখানে করতে পারো। আশা করি আমরা পরবর্তী ক্লাসে সেখানে আমরা কিছু সময় দিয়ে সেই সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করব এবং তোমাদেরকে একটা সঠিক উপায় আমরা হয়তো জানাতে সক্ষম হব। তো আমাদের এই অধ্যায়টা, যদি আমরা এই অধ্যায়টা নিয়ে কথা বলতে চাই, যে এই অধ্যায়টা বিশেষ করে এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সসীম ধারা বা সমান্তর ধারা। এটা এই জন্যে যে আসলে যেহেতু এখন প্রশ্ন কাঠামোর কারণে আমাদের বীজগণিতের অনেকগুলো অধ্যায় থাকার পরেও মাত্র 3টা প্রশ্ন করা হয়। এটা তোমরা জানো যে নবম দশম বা এসএসসি পরীক্ষাতে বীজগণিত থেকে 3টা প্রশ্ন করা হয় এবং 2টা প্রশ্ন উত্তর দিতে হয়। সেই জন্য অনেকগুলো অধ্যায়ের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে যে এই সমান্তর ধারা বা সসীম ধারা, যেখানে আসলে সমান্তর ধারা হচ্ছে যে একটা অংশ, এখানে আমাদের আরেকটা অংশ থাকবে, সেটা হচ্ছে যে গুণোত্তর ধারা। তো আমি সেটা বলতে পারি যে পরীক্ষায় যেটা হয়, যে পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা প্রশ্ন যখন আসবে তখন শুধু সমান্তর ধারা থেকেই প্রশ্ন আসবে না, সাথে সাথে গুণোত্তর ধারা থেকেও প্রশ্ন আসবে। যে একটা সৃজনশীল প্রশ্ন কমপ্লিট করার জন্য আসলে পুরো অধ্যায় থেকে, মানে দুটোটা অংশ থেকে, যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা দুটোটা অংশ থেকেই প্রশ্ন করা হবে। তো সেই জন্য এখানে একটা কথা হলো যে তুমি যদি সমান্তর ধারা ভালো পারো কিন্তু গুণোত্তর ধারা না পারো, তাহলে তোমার কিছুটা ক্ষতির মুখে পড়তে হবে, যে তোমাকে আসলে দুটোটা অধ্যায়ই জানতে হবে। তো আসলে একটা ক্লাসে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা পুরাটাকেই ব্যাখ্যা করা সম্ভব না, আমাদেরকে সেই জন্য অন্তত 2-3টা ক্লাস করতে হবে। তো আমরা আজকে চেষ্টা করব সমান্তর ধারা থেকে প্রাথমিকভাবে যে সমস্যাগুলো পরীক্ষা আসে সেগুলোকে আমরা একটু ব্যাখ্যা করতে চেষ্টা করব। আমি যদি স্বাভাবিক বলি যে এখানে
সমান্তর ধারা আসলে শব্দটাকে যদি একটু আমরা ভেঙে ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে সমান অন্তর, অন্তর যেটা হচ্ছে যে পার্থক্য যে কতগুলা পদ যখন ধারাবাহিকভাবে থাকবে তখন সেখানে যদি সমান পার্থক্য থাকে, পাশাপাশি দুইটা পদের মধ্যে যদি সমান পার্থক্য থাকে তাহলে সেটাকে সমান্তর ধারা বলে। তো সেই ধারার কতগুলো সমস্যা হয়তো এখানে সমাধান করতে বলবে, আমরা পর্যায়ক্রমে সেখানে আসব। এখন তুমি যখন সমান্তর ধারা পড়তে যাবে তখন তোমাকে ধারা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আবার ধারা বুঝতে হলে আসলে একটু অনুক্রম বুঝতে হয়, ক্রমটা বুঝতে হয়। ক্রম আসলে আমরা সবাই জানি যে তুমি যখন ক্লাসে পড়ো তখনও তোমাদের একটা ক্রম থাকে, তুমি যেখানে যাও সেখানে একটা ক্রম থাকে। আমরা সাধারণত যে কোনো জায়গায় গিয়েই একটা ক্রমানুসারে কাজ করতে চেষ্টা করি। যে কাজটা আগে করা উচিত সেটা আমরা আগে করি, যেটা পরে করা উচিত সেটা পরে করি। সেটা সব ক্ষেত্রেই তুমি যদি একটু চিন্তা করো দেখবা যে সকল ক্ষেত্রেই ক্রমের ব্যাপারটা আসবে। তবে অনুক্রম কথাটা হচ্ছে যে নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী যখন আমরা সাজাবো তখন সেটা হবে যে অনুক্রম। একদম সহজ কথা যদি আমরা বলি যে যে কোনো সংখ্যাকে যদি আমি ছোট থেকে বড় সাজাই বা বড় থেকে ছোট সাজাই এবং তাদের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক যদি আমরা রাখি তাহলে সেটা হচ্ছে যে অনুক্রম। ব্যাপারটা এরকম যে যদি একটা বিশেষ নিয়ম আমি ক্রমান্বয়ে ওদেরকে সাজাই তাহলে প্রত্যেকটা রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে সম্পর্কিত থাকবে, তখন আমরা এটাকে অনুক্রম বলতে পারি। অনুক্রম হচ্ছে যে আসলে ধারাবাহিক কতগুলো সংখ্যা যাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা একই রকম থাকবে। আর অনুক্রমকে আমরা খুব সরাসরি চলে যাচ্ছি যে অনুক্রমকে যদি আমরা একটা চিহ্ন যেটা হচ্ছে যে যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করি, অনুক্রমের পদগুলোর মাঝখানে যদি আমি যোগ চিহ্ন বসাই তখন সেটা ধারায় রূপান্তর হয়। এবং ধারার মধ্যে আমরা সসীম কথাটা পাবো, অসীম কথাটা পাবো, যেটা আমাদের এই সাধারণ গণিতের অংশেও থাকবে যে সসীম ধারা, অসীম ধারা। এছাড়া আরেকটা বৈশিষ্ট্য থাকবে সেটা হচ্ছে যে এই ধারার মধ্যে দুই ধরনের ধারা আমরা পাবো, একটা হচ্ছে যে সমান্তর ধারা, একটা হচ্ছে যে গুণোত্তর ধারা। তো সমান্তর ধারা আমরা অলরেডি বলছি যে সমান্তর ধারা হচ্ছে যে সমান অন্তর, সমান পার্থক্য। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি যে সেটা হচ্ছে যে 1 প্লাস 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 এভাবে ডট ডট দিয়ে একটা ধারা চলতে থাকলো। তো এই ধারাটাতে যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই ধারাটার প্রত্যেকটা পদের পার্থক্য হচ্ছে 2। যেমন আমরা দেখতেই পাচ্ছি 1 3 5 7 এভাবে যখন যাচ্ছে প্রত্যেকটা পদের পার্থক্য হচ্ছে যে 2। এবং এখানে আরেকটা বৈশিষ্ট্য আমরা বলে ফেলতে পারি যে এটা 7 প্লাস ডট ডট দেওয়ার পর এর অর্থ দাঁড়াচ্ছে যে এটা কখন শেষ হবে, কোথায় গিয়ে শেষ হবে সেটা আমরা জানি না, সেই হিসাবে এটা হচ্ছে অসীম ধারা। এই কথাটা তোমাদের জন্য খুবই সহজ একটা বিষয় যে অসীম ধারা বা সসীম ধারা যখন একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকবে তখন সেটা হচ্ছে যে সসীম ধারা। যখন এটা অনির্দিষ্ট থাকবে যে এরকম ডট ডট দিয়ে বোঝানো হবে যে এটা চলতেছে কিন্তু কোথায় থামবে, কত পর্যন্ত যাবে সেটা উল্লেখ থাকবে না, তখন সেটাকে আমরা বলবো যে অসীম ধারা। তো আমরা আসলে এই অধ্যায়ে দুই রকমের অঙ্কই পাবো, যেটাতে হয়তো সসীম ধারাও থাকবে, অসীম ধারাও থাকবে। প্রথম অনুক্রম জানতে হবে, অনুক্রম জানার পর সেই অনুক্রমের মধ্যে যদি আমরা যোগ চিহ্ন দিই তাহলে সেটা ধারায় রূপান্তর হবে। ধারাতে যদি তাদের মধ্যে পরস্পর সমান অন্তর থাকে তাহলে সেটা সমান্তর ধারা হবে। এবং আমরা যদি গুণোত্তর ধারার কথা বলি তাহলে সেই পদগুলোর মধ্যে সমান অনুপাত থাকবে। অনুপাতটা হচ্ছে এরকম যে একই অনুপাতে বাড়তে থাকবে অথবা একই অনুপাতে কমতে থাকবে, যে হয়তো দ্বিগুণ হিসাবে প্রত্যেকটা পদ বাড়তে থাকবে অথবা দ্বিগুণ হিসাবে কমতে থাকবে। তো এটা হচ্ছে যে গুণোত্তর ধারার। তো যদিও আজকে আমরা সমান্তর ধারা নিয়ে বেশি সময় দিব, তো সমান্তর ধারার আজকে আমরা মূলত সূত্রগুলা নিয়ে একটু কাজ করব এবং সূত্রগুলার ব্যাখ্যা আমরা আসলে স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে দেখাবো যে সূত্রগুলা কি কি হতে পারে। তো আমরা যে ধারাগুলা নিয়ে আলোচনা করব সেই ধারাগুলার মধ্যে কতগুলো পদ থাকবে, প্রথম পদ থাকবে, দ্বিতীয় পদ থাকবে, তৃতীয় পদ থাকবে, এভাবে চলতে থাকবে। আমরা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক করে এখানে কিছু মান পাবো, যেটা হচ্ছে যে যেমন আমরা এখানে প্রথম পদ পাবো, দ্বিতীয় পদ পাবো, তৃতীয় পদ পাবো এবং
তাদের মধ্যে পরস্পরের যেটা হচ্ছে যে আসলে পাশাপাশি দুইটা পদের পার্থক্য, এবং সেটা এরকম যে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদকে যদি আমরা বিয়োগ করি তখন আমরা আরেকটা মান পাবো, সেটা হচ্ছে যে পার্থক্য বা সাধারণ অন্তর। তো আমাদের এই গণিত বইয়ে এই এই সমস্যাগুলোকে ব্যাখ্যা করার জন্য বা এই সূত্রগুলোকে ব্যাখ্যা করার জন্য কতগুলা মান ব্যবহার করা হয়, যেমন প্রথম পদের জন্য এ ব্যবহার করা হয়, সাধারণ অন্তরের জন্য ডি ব্যবহার করা হয়, এবং নির্দিষ্ট পদের জন্য এন ব্যবহার করা হয়, কখনো কখনো শেষ পদের জন্য পি ব্যবহার করা হয়। এখানে একটা কথা যে এই সবগুলাই কিন্তু আমরা স্মল লেটারে লিখব, এই পদগুলোকে আমরা স্মল লেটারে লিখব, যে প্রথম পদ এ কে আমরা স্মল লেটারে লিখব, সাধারণ অন্তর ডি কে আমরা স্মল লেটারে লিখব। এখানে আমি একটু কথা বলি যে কি ধরনের সমস্যা থাকতে পারে, আমাদের এই অঙ্কগুলোতে কি ধরনের সমস্যা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সেটা হচ্ছে এরকম যে আমাদেরকে হয়তো নির্দিষ্ট কোনো পদের মান বের করতে হতে পারে, তারপরে হচ্ছে যে কতগুলো পদ আছে ওই ধারাতে সেটা বের করতে হতে পারে, নির্দিষ্ট পদের সমষ্টি বের করতে হতে পারে, এবং যেটা হচ্ছে যে আরেকটু হলে যে আমাদেরকে নতুন কোনো ধারা সৃষ্টি করতে হতে পারে। তো আমি যেটা পরামর্শ দিব যে তুমি প্রথমে সূত্রগুলোকে ব্যাখ্যা করার জন্য তোমাকে অবশ্যই অনুক্রম ধারা এই বিষয়টার সাথে স্পষ্টভাবে যোগসূত্র রাখতে হবে, যে অনুক্রম কাকে বলে, অনুক্রম থেকে কিভাবে আমরা ধারায় আসতে পারি। তো ধারায় আসার পর সেটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। এখানে আসলে একটা কথা আমরা উল্লেখ করব, সেটা হচ্ছে যে পরীক্ষায় যেহেতু একই প্রশ্নে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার অঙ্ক থাকতে পারে, এবং কখনো কখনো উল্লেখ নাও থাকতে পারে যে এটা সমান্তর ধারার প্রশ্ন, এটা গুণোত্তর ধারার প্রশ্ন। সেই ক্ষেত্রে তোমাকে ধারাটা এবং তাদের পদের পারস্পরিক সম্পর্ক দেখে ঠিক করতে হবে যে এটা সমান্তর ধারা, এটা গুণোত্তর ধারা। আমি এই কথা কেন বলি যে প্রায় দেখা যাচ্ছে যে কেউ কেউ হয়তো সূত্র প্রয়োগ করে কিন্তু কোথাও লিখে না যে এটা কোন ধারার জন্য সে সূত্রটা প্রয়োগ করছে। আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা এটা কিন্তু প্রায় খেয়াল করি যে ও কনফিউজড থাকে যে আসলে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। সে কিন্তু এনতম পদের সূত্র পাচ্ছে, কারণ এখানে আসলে সমান্তর ধারার জন্য এনতম পদের সূত্র থাকবে, গুণোত্তর ধারার জন্য এনতম পদের সূত্র থাকবে। আমরা আমাদের আজকের আলোচনাটা আমরা আসলে গণিত বইয়ে রাখবো, আমরা উচ্চতর গণিতের বিষয়ে এটাকে জড়াবো না। সেজন্য আমাদের কথাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই গণিতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র আছে, সেখানে এ এন ডি ব্যবহার করা হচ্ছে। গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র আছে, আবার উভয় ক্ষেত্রে সমষ্টি সূত্র আছে। তাইলে আমরা যদি উল্লেখ না করি যে এটা সমান্তর ধারা বা এটা গুণোত্তর ধারা, তাহলে একটু কনফিউশন তৈরি হবে বা পরীক্ষক চিন্তা করবে যে আসলে স্পষ্ট না যে এটা কোন ধারার জন্য সে প্রয়োগ করছে। তো এটা হচ্ছে যে পরামর্শটা হচ্ছে যে তুমি প্রথমে যদি প্রশ্নে উল্লেখ না থাকে, প্রশ্নে উল্লেখ থাকলে তো কোনো সমস্যাই নেই, প্রশ্ন উল্লেখ করেই দিবে যে এটা সমান্তর ধারা অথবা এটা গুণোত্তর ধারা। কিন্তু যদি উল্লেখ না থাকে তাহলে তোমাকে এটা প্রকাশ করতে হবে যে এটা সমান্তর ধারা বা এটা গুণোত্তর ধারা। তার জন্য একটা যুক্তি দিতে হবে, যেমন সমান্তর ধারা বের করতে হলে আমাদেরকে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করতে হয়, আর যদি গুণোত্তর ধারা হয় তাহলে আমাদেরকে সবসময় পূর্ববর্তী পদ দিয়ে পরবর্তী পদকে ভাগ করে অনুপাত বের করতে হয়। তো এই সাধারণ অন্তর বের করে তুমি বলতে পারো যে এটা সমান্তর ধারা, গুণোত্তর ধারার জন্য তোমাকে অনুপাত বের করে বলতে হবে যে এটা গুণোত্তর ধারা, এবং এটা স্পষ্ট করে দিতে হবে। অঙ্কের কোনো একটা পজিশনে তোমাকে এটা স্পষ্ট করতে হবে যে এই সমস্যাটা সমান্তর ধারার, এই সমস্যাটা গুণোত্তর ধারা। তাহলে তুমি পরবর্তীতে যেটা করতে পারো যে তুমি সরাসরি লিখতে পারো যে সুতরাং এনতম পদের সূত্র লিখতে পারো, প্রথম এন পদের সমষ্টি সূত্র লিখতে পারো। কিন্তু যদি এটা উল্লেখ না থাকো তাহলে একটু কনফিউশন থাকে। তো যাই হোক, আজকের আলোচনায় আমরা বারবার সমান্তর ধারাতেই থাকবো। আসলে আর আলোচনার সুবিধার্থে কখনো কখনো আমাদেরকে গুণোত্তর ধারা স্পষ্ট করতে হয়। গুণোত্তর ধারা যেহেতু একত্রে থাকবে, বিশেষ করে সৃজনশীল প্রশ্নে ঘর প্রশ্নটা গুণোত্তর ধারা থেকে থাকে, এবং প্রাথমিক যে প্রশ্নগুলো ক খ এই দুইটা সমান্তর ধারা থেকেই থাকে।
তো সেই জন্য গুণোত্তর ধারা না শিখলে আর সমান্তর ধারা শিখেও কোনো লাভ নাই, তোমাকে অনেকগুলো নাম্বার হারাতে হবে। আমি অবশ্যই বলবো যে তুমি দোনোটা থেকেই শিখবা। এবং এখানে যে সমস্যাগুলো আমাদের হতে পারে, যেগুলো আমরা বের করতে চাই, সেগুলো আমাদেরকে জানতে হবে। যে আমি প্রথমেই বলি যে আমাদেরকে হতে পারে যে নির্দিষ্ট কোনো পদ বের করতে বলতে হতে পারে, তারপরে আমাদেরকে নির্দিষ্ট পদের সমষ্টি বের করতে বলতে হতে পারে, তারপরে আমাদেরকে কতগুলো পদ আছে ধারা সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে আসলে একটা কথা হচ্ছে যে তুমি যখন সমষ্টি বের করতে চাইবা তখন তোমাকে পদ সংখ্যা জানতে হবে, একটা ধারার পদ সংখ্যা জানতে হবে। আমরা স্কলে যে উদাহরণগুলো দেখাচ্ছি সেখানে তোমরা খেয়াল করবা যে সেখানে কতগুলো ধারা থাকে, যে সেখানে হয়তো আমাকে বললো যে দশম পদ কত, তাহলে আমাকে দশম পদ বের করতে হলে আমাকে একটা সূত্র প্রয়োগ করতে হবে। আমাকে যদি বলে যে এই ধারাটির, সেখানে ধারাটার শেষে যেমন উল্লেখ করা থাকলো যে শেষে ধারাটার শেষে একটা পদ আছে যেটা হচ্ছে যে 100 + 100, তো তাহলে এই ধারাটির সমষ্টি বের করতে হবে। তাহলে এই ধারাটির সমষ্টি বের করতে হলে এই ধারাটির পদ সংখ্যা আমাদেরকে জানতে হবে। তাইলে আমি নির্দিষ্ট পদ জানতে চাই, অথবা কোনো ধারা, নির্দিষ্ট ধারা যেটাকে সসীম ধারা বলতে পারি, সসীম ধারার সমষ্টি বের করতে চাই, তাইলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, একটা সূত্র প্রয়োগ করতে হবে, যেটা হচ্ছে যে n-তম পদের সূত্র, যেটা স্কলে তুমি দেখতেছো যে n-তম পদের সূত্র, যে a + n-1 × d। তো আমরা এটার ব্যাখ্যায় আসবো যে এখানে সূত্রগুলো যখন আমরা প্রয়োগ করব, আমরা মূলত আসলে দুইটা সূত্র প্রয়োগ করব। একটা সূত্র হচ্ছে যে সমান্তর ধারার ক্ষেত্রে যে ধারাটির n-তম পদের সূত্র, ধারাটির n-তম পদের সূত্র হচ্ছে a + n-1 × d। এবং আরেকটা সূত্র আমরা প্রয়োগ করব, সেটা হচ্ছে যে n পদের, আসলে কথাটা হচ্ছে যে প্রথম n পদের সমষ্টি, প্রথম n পদের সমষ্টির সূত্র। প্রথম n পদের সমষ্টির সূত্র হচ্ছে যে, আমরা আগে সূত্রটাই উল্লেখ করি, স্কুলে তুমি দেখতেছো যে সূত্রটা হচ্ছে n/2, তারপরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তারপরে এটা হচ্ছে 2a + n-1 × d। আমরা যদি দুটোটা সূত্র আবার উল্লেখ করি, যে একটা সূত্র হচ্ছে যে n-তম পদের সূত্র, সমান্তর ধারার n-তম পদের সূত্র, এবং আরেকটা সূত্র হচ্ছে যে প্রথম n পদের সমষ্টির সূত্র, প্রথম n পদের সমষ্টির সূত্র। প্রথম n পদের সমষ্টির সূত্র যেখানে Sn লেখা হয়েছে, তো Sn আসলে কথাটা হচ্ছে যে সামেশন বোঝানোর জন্য, সামেশন হচ্ছে যে সমষ্টির ইংরেজি রূপ, সামেশন বোঝানোর জন্য, এবং n দিয়ে এখানে পদের সংখ্যা বোঝানো হচ্ছে। তো তুমি যখন নির্দিষ্ট পদ বের করবা, ধরো তুমি 30টি পদের সমষ্টি বের করতে চাও, তাহলে তোমাকে S30 লিখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আসলে n হচ্ছে পদের সংখ্যা বোঝা। আমি এরকম ব্যাখ্যা করি যে এই সমান্তর ধারার ক্ষেত্রে n এর দুইটা পরিচয় আমরা দিতে পারি। দেখা যাবে যে তোমার বইয়ে কখনো কখনো p লিখে, বা কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছে যে শেষ পদ হচ্ছে p, সেটাকে তুমি n দিয়েও প্রকাশ করতে পারো, যে শেষ পদ হচ্ছে যে n। আরেকটা হচ্ছে যে n সংখ্যক পদ, মানে ধারাটিতে পদের সংখ্যা বোঝানোর জন্য আসলে আমরা n ব্যবহার করে থাকি। তাহলে n এর কিন্তু দুইটা পরিচয়, সেই জন্য n এর এই পরিচয়গুলোকে উপরে একটু হলেও ব্যাখ্যা করতে হবে, এবং তোমাকে স্পষ্ট থাকতে হবে যে তুমি এখানে n কে কি হিসাবে প্রয়োগ করতেছো। তো আমাদের সূত্রের মধ্যে আসলে তিনটা ভেরিয়েবল আমরা প্রয়োগ করি, একটা হচ্ছে a, একটা হচ্ছে d, একটা হচ্ছে n। তাহলে a দিয়ে কি প্রকাশ করা হয়? a দিয়ে আসলে প্রথম পদ প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে আমরা বলে রাখি, সেটা হচ্ছে যে সমান্তর দ্বারা হোক আর গুণোত্তর দ্বারা হোক, এ দিয়ে সবসময় ধারার প্রথম পদকে প্রকাশ করা হবে। আমরা যদি একটা ধারা উল্লেখ করি, যেটা হচ্ছে যে 7 + 12 + 17 +... তাহলে এই ধারার প্রথম পদ হচ্ছে 7। সূত্রের মধ্যে আমি যখন প্রয়োগ করব, তখন এই এর মান হিসেবে এখানে 7 আসবে। তারপরে যদি আমরা পরের ভেরিয়েবলটার কথা বলি, পরের ভেরিয়েবলটা হচ্ছে যে d, আর d হচ্ছে যে সাধারণ অন্তর। সাধারণ অন্তর আসলে হচ্ছে যে পার্থক্য। আর সাধারণ কথাটা হচ্ছে যে, যেহেতু আমরা বলছি যে এটা কি হবে, ধারাটা হচ্ছে যে ক্রমান্বয়ে পারস্পরিক সম্পর্কযুক্ত, এবং পারস্পরিক সম্পর্কটা কি সমান্তর ধারার ক্ষেত্রে যে একই পার্থক্য থাকবে। পার্থক্যটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে।
অর্থাৎ প্লাসের হতে পারে, মাইনাসেরও হতে পারে, কিন্তু বের করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে যে তোমাকে কি করতে হবে, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তুমি যে মানটা পাবা সেটা যে কোনো পজিশনে, একবারে সবসময় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ এমন না, তুমি অষ্টম পদ থেকে সপ্তম পদ বিয়োগ করলেও সে একই পার্থক্য আসতে হবে, বা তুমি বের করতেও পারো এরকম। তো সেটাকে আমরা সমানান্তর সেটা হচ্ছে আমরা ডি দ্বারা প্রকাশ করব সমান্তর ধারাতে। এটা আবার গুণোত্তর ধারা তুমি কখনো পাচ্ছ না, যেহেতু গুণোত্তর ধারাতে অনুপাত থাকবে, সমান্তর ধারাতে সাধারণ অন্তর থাকবে, তাহলে ডি এর মানটা শুধুমাত্র সীমাবদ্ধ সমান্তর ধারার জন্য, গুণোত্তর ধারার জন্য নয়। এরপর এন এর কথা তো আমরা বলেই ফেলছি যে এন নির্দিষ্ট সংখ্যক পদকেও বোঝাবে অথবা কোনো নির্দিষ্ট পদের মান বোঝাবে। আমি যদি উদাহরণ দেই যে একটা ধারা চলতেছে তার 50তম পদ গিয়ে দেখা যাচ্ছে যে তার 50তম পদটা হচ্ছে যে 500, তাহলে সেখানে তুমি যদি এন দিয়ে প্রকাশ করো তাহলে এন এর মান 500 হবে। আবার এই ধারাটাকে যদি তুমি এইভাবে প্রকাশ করো যে এই ধারার পদ হচ্ছে যে 50টি, তাহলে এন এর মান 50ও হতে পারে। এটা দুইভাবেই আমরা প্রয়োগ করতে পারি। তো আসলে এই কথাগুলো আলোচনা করার একটি কারণ হচ্ছে যে তোমাকে প্রথমে সূত্রগুলো খুব ভালো করে বুঝতে হবে। সূত্র প্রয়োগ করার জন্য আরেকটা জিনিস যেটা বুঝতে হবে যে আসলে ধারাটা কি, সেটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তুমি যখন স্পষ্ট বুঝবা যে সমান্তর ধারা অথবা এটা হচ্ছে গুণোত্তর ধারা, তারপরে তুমি খেয়াল করতে হবে যে এখানে আমাকে কোন কাজটা করতে হবে, কোন সমস্যাগুলো সমাধান করতে হবে, বা আমার কাছে কি চাওয়া হচ্ছে, সেটা যখন তুমি স্পষ্ট হবে সেই অনুযায়ী তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে। এখানে আরেকটা টিপস আমি দিতে পারি, সেটা হচ্ছে যে তুমি যখন প্রশ্নটা পড়বা তখন তুমি প্রশ্নের অবস্থা দেখে তোমাকে বুঝতে হবে যে এখানে কি কি উপাদান তোমাকে দেওয়া আছে। এখানে তোমার কাছে এর মান, ডি এর মান, এন এর মান কোনটা তোমার কাছে আছে, তাহলে অবভিয়াসলি যেটা নাই সেটা তোমাকে বের করতে হবে, সেই অনুযায়ী তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে। আমি মনে করি সমান্তর ধারা খুবই সিম্পল একটা কাজ। আমরা আসলে যেহেতু জ্ঞান অর্জনের জন্য শিক্ষা গ্রহণ করি, তারপরেও তার একটা উদ্দেশ্য থাকবে যে আমরা ভালো ফলাফল করব। তাহলে ভালো ফলাফল করার জন্য আমাদেরকে সমস্যা সমাধান করতে হবে। সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে এই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। আর যদি আমরা চাই যে এই ক্ষেত্রে আমরা আরো অনেক বেশি জানতে চাই, তাহলে সেটা আসলে অনেক পর্যালোচনা করে তোমাকে অনেক গবেষণা করে জানতে হবে, বা অনেক বেশি চর্চা করতে হবে। অনেক বেশি চর্চা করার ফলে তুমি এটার গভীরে যেতে পারবা। আমরা আসলে যেহেতু আমাদের একটা টার্গেট থাকে যে এটা এসএসসি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেই জন্য আমরা সরাসরি সমস্যাগুলো চলে যেতে চাইব। সমস্যাগুলো আমরা দুই একটা আমাদের স্ক্রিন শেয়ার করব, যখন আসলে আমাকে দেখা যাবে না, বা দেখা গেল আমাকে ছোট উইন্ডোতে দেখা যাবে। তো সেখানে আমরা সমস্যাগুলো সমাধান করব। আসলে আজকে আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে যে আমরা প্রথমে দুইটা সূত্রকে আসলে ব্যাখ্যা করতে চেষ্টা করব স্ক্রিন শেয়ার করে, এরপরে আমরা দুই একটা সময় থাকলে দুই একটা সমস্যার সমাধান করব। তো আমি আশা করি তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হবে, এবং আমি এটা পরে আমাদের এই সসীম ধারার দ্বিতীয় অংশটা নিয়েও কাজ করব। দ্বিতীয় অংশটা নিয়ে আমরা আরেকটা ভিডিও তৈরি করব, যেখানে আমরা আসলে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। তো আমরা এখন আসলে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন স্ক্রিন শেয়ার করব, আমরা দুইটা সূত্র ব্যাখ্যা করব এবং দুই একটা সমস্যার সমাধান করব। এবং আমি আশা করি পরবর্তী শুক্রবারেও আমরা একটা ভিডিও আপলোড করব, এবং তোমরা সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করলেই পরবর্তী ভিডিওটা তোমাদেরকে আমরা নোটিফিকেশন দিতে পারবো। সেখানে আমরা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা চর্চা করবা। চর্চা করলেই আসলে সবচেয়ে বেশি পারা যায়। আমরা হয়তো তোমাকে একটু গাইডলাইন দিব, একটু উপায় বলে দিব, বা আমরা এই যে দীর্ঘ অভিজ্ঞতা থেকে হয়তো তোমার সাথে এটা শেয়ার করতে পারবো। একটা কথা বলে দিই, যেহেতু আমি বলছি যে আমি চিটাগং শিক্ষা বোর্ডের পরীক্ষক বা প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করি, তাই সেখান থেকেও আমি অনেকগুলো অভিজ্ঞতা আমার পরবর্তী ভিডিওতে পর্যায়ক্রমে শেয়ার করব, যে কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখলে আসলে তুমি
ভালো স্কোর করতে পারবা, ভালো গ্রেড পাওয়ার সম্ভাবনা থাকবে। আসলে তুমি যতই লেখাপড়া করো, কিছু টেকনিক তোমাকে অবলম্বন করতে হবে, বা তোমাকে বোর্ডের যেই মূল্যায়ন পদ্ধতি সেটা সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, তাহলে তুমি ভালো ফলাফল করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম যে আমরা স্ক্রিন শেয়ার করে তোমাদের সাথে আমাদের সূত্র এবং কিছু সমস্যার সমাধান করব। তো এখানে যেটা হচ্ছে যে আমরা প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সূত্রগুলা কোথায় আমরা প্রয়োগ করব। যদি এটা অনেকবার আলোচনা করা হয়েছে, এখন তোমরা দেখতে পাচ্ছ। এবং সমান্তর ধারার ক্ষেত্রে এখানে তোমাদের বইয়ের যে সূত্র, 4টা সূত্রের মধ্যে আমি প্রথমে বলছি যে একটা সূত্র প্রয়োগ করা হয়, যেখানে হচ্ছে যে পি ব্যবহার করা হয়। ওই সূত্রটার ব্যাখ্যা এখানে পাওয়া যাচ্ছে। যে তুমি যদি এটা পড়ে দেখো, যে প্রথমে হচ্ছে যে আমি n-তম পদের সূত্রটা কোথায় ব্যবহার করব। n-তম পদের সূত্র বলতে যেখানে n এর মান আমাকে বের করতে হবে। যেমন এখানে লিখাই আছে যে যদি প্রথম পদ সাধারণ অন্তর জানা থাকে, তাহলে তুমি সাধারণ n পদের সূত্রটা তুমি প্রয়োগ করতে পারবা। আরেকটা সূত্র হচ্ছে যে যেটাতে শেষ পদ জানা থাকলে আমাদেরকে ওই সূত্রটা প্রয়োগ করতে হবে। সূত্রটা হচ্ছে আসলে n/2 × a + p। p হচ্ছে এখানে শেষ পদ। আমরা জানি যে আমাদের প্রথম পদ হচ্ছে যে a, সাধারণ অন্তর হচ্ছে যে d, এবং শেষ পদ যদি p হয়, যেটা হচ্ছে যে আসলে তখন তোমার বড় সমষ্টি সূত্রটা প্রয়োগ করতে হবে না। তুমি চাইলে এই ছোট শর্টকাট সূত্রটা দিয়েও সমাধান করতে পারো। যেখানে আসলে এটা ক্লাস 5 এর কিছু অঙ্কের সাথে মিল আছে, যে ক্লাস 5 এ এরকম কতগুলো ধারা থাকে, এবং সেখানে আসলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার ক্ষেত্রে এটা প্রয়োগ করা হতো, যে 1 + 2 এভাবে ... +100। সেই ক্ষেত্রে তুমি এই সূত্রটা প্রয়োগ করতে পারো। এটা হচ্ছে যে শেষ পদ, প্রথম পদ। এটা অষ্টম শ্রেণীতেও আমরা পেয়ে থাকি, যে অষ্টম শ্রেণীতে আমাদের প্যাটার্নের মধ্যে কখনো কখনো এই সূত্রটা প্রয়োগ করা হয়ে থাকে। তো এটাতে আসলে আমি খুব বেশি জোর দিচ্ছি না, যেহেতু আমি পরবর্তী সূত্রটা দিয়ে আসলে সকল প্রকারের সমস্যার সমাধান করতে পারবো। অর্থাৎ সমান্তর দ্বারা যে কোনো সমষ্টি আমি বের করতে পারবো, ধারাটা যেমনই থাকুক। তো সেই ক্ষেত্রে আসলে শেষ সূত্রটা, যেটা হচ্ছে যে n/2 সেকেন্ড ব্র্যাকেটে 2a + n-1 × d, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তো আমরা এখন আমাদের প্রথম সূত্রটাকে একটু ব্যাখ্যা করব, যে আমাদের প্রথম সূত্রটা কিভাবে গঠন করা হয়। তোমরা স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছ যে আমাদের প্রথম সূত্রটার ক্ষেত্রে কি হয়। যে আমরা প্রথম থেকে বলে আসতেছি যে আমাদের এই সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদটাকে আমরা a দিয়ে প্রকাশ করব, এবং পারস্পরিক যে পার্থক্য পদের মধ্যে যে কোনো পজিশনে সেই পার্থক্যটাকে আমরা d দ্বারা প্রকাশ করব। তার মানে আমি যদি প্রথম পদ a পাই, তাহলে দ্বিতীয় পদ আমি অবশ্যই a + d পাবো। এই ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে বাস্তব সমস্যার ক্ষেত্রে কিন্তু সবসময় প্লাস নাও থাকতে পারে, মাইনাস থাকতে পারে। এটা আসলে ক্রমটা ঊর্ধ্বক্রমে হচ্ছে না অধক্রমে হচ্ছে, সেটার উপর নির্ভর করে। যে ডি এর মান কখনো প্লাস আসতে পারে, কখনো মাইনাস আসতে পারে, ধনাত্মক ঋণাত্মক হতেই পারে। কারণ আমরা কিন্তু কখনো বলি নাই যে আমাদের এই সমান্তর ধারাটা সবসময় ঊর্ধ্বক্রমে হতে হবে। এটা অধক্রমেও হতে পারে, ঊর্ধ্বক্রমেও হতে পারে। সেজন্য ডি এর মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, এর মানও ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তবে একটা কথা, সেটা হচ্ছে যে n এর মান যখন পদের সংখ্যা বোঝাবে, তখন কখনো সেটা ঋণাত্মক হবে না, সেটা খেয়াল করতে হবে। তবে যদি কোনো নির্দিষ্ট পদ, অর্থাৎ শেষ পদ যদি আমরা বের করতে চাই, সেই ক্ষেত্রে n এর মান ঋণাত্মক হতে পারে। সেটা এরকম যে ক্রমটা যদি অধক্রমে হয়, তাহলে অবভিয়াসলি n এর মান ঋণাত্মক হতে পারে। তো যাই হোক, আমরা ধনাত্মককে আমাদের আদর্শ হিসেবে ধরে আমরা যদি সূত্রটা এখানে দেখি, তাহলে আমরা এইভাবে সূত্রটাকে ব্যাখ্যা করতে পারি যে প্রথম পদ a হলে দ্বিতীয় পদ a + d হবে, তৃতীয় পদ a + 2d হবে। তাইলে এটাকে যদি আমরা প্যাটার্ন আকারে সাজাই, তোমরা যদি অষ্টম শ্রেণীতে প্যাটার্ন করে থাকো, তাইলে সেখানে ধারাবাহিকভাবে পদগুলোকে দেখানোর জন্য আমরা এখানে একটা মান প্রয়োগ করি। এই মানটা হচ্ছে যে 1 2 3 এটা পর্যায়ক্রমে আসতে থাকবে। সূত্রে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদে পর্যায়ক্রমে পদ অনুযায়ী এখানে 1 2 3 এভাবে ক্রমান্বয়ে বাড়তেছে। এর অর্থ হচ্ছে যে আমরা যত পদ বাড়াতে থাকবো, আমাদের এই মানটা পরিবর্তন হতে থাকবে প্যাটার্ন অনুযায়ী।
আমরা যদি এটাকে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এভাবে চলতে চলতে n তম পদে যাই, তাহলে অবভিয়াসলি এখানে n বসবে এবং সেই অনুযায়ী আমরা n তম পদ পেয়ে যাব। আমরা যদি প্রথম পদের প্যাটার্ন এবং দ্বিতীয় পদের প্যাটার্ন, তৃতীয় পদের প্যাটার্নকে তুলনা করি, তাহলে দেখা যাবে যে এটা n তম পদের প্যাটার্নটা হবে ঠিক এরকম, যে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে সেই ক্ষেত্রে এটা n তম পদ বের করার ক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা বা এই সূত্রটা প্রয়োগ করতে পারি, যার মাধ্যমে আমি আগেও বলছি যে যার মাধ্যমে আমরা পদ সংখ্যা বের করতে পারবো এবং নির্দিষ্ট পদের মান বের করতে পারবো। সেই জন্য এই সূত্রটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধারাবাহিকভাবে। এবং নিচে আমরা দেখতেছি যে এখানে আবারও বলা হচ্ছে যে n তম পদকে সমান্তর দ্বারা সাধারণ পদ বা শেষ পদ বলা হয়। তো আমি শেষ পদ যেহেতু আমরা ব্যবহার করব না, সেই জন্য আমরা বারবার এই সূত্রটার মাধ্যমে আমাদের নির্দিষ্ট সূত্রে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদে পর্যায়ক্রমে পদ অনুযায়ী এখানে 1 2 3 এভাবে ক্রমান্বয়ে বাড়তেছে। এর অর্থ হচ্ছে যে আমরা যত পদ বাড়াতে থাকবো আমাদের এই মানটা পরিবর্তন হতে থাকবে প্যাটার্ন অনুযায়ী। আমরা যদি এটাকে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এভাবে চলতে চলতে n তম পদে যাই, তাহলে অবভিয়াসলি এখানে n বসবে এবং সেই অনুযায়ী আমরা n তম পদ পেয়ে যাব। আমরা যদি প্রথম পদের প্যাটার্ন এবং দ্বিতীয় পদের প্যাটার্ন, তৃতীয় পদের প্যাটার্নকে তুলনা করি, তাহলে দেখা যাবে যে এটা n তম পদের প্যাটার্নটা হবে ঠিক এরকম, যে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে সেই ক্ষেত্রে এটা n তম পদ বের করার ক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা বা এই সূত্রটা প্রয়োগ করতে পারি, যার মাধ্যমে আমি আগেও বলছি যে যার মাধ্যমে আমরা পদ সংখ্যা বের করতে পারবো এবং নির্দিষ্ট পদের মান বের করতে পারবো। সেই জন্য এই সূত্রটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধারাবাহিকভাবে। এবং নিচে আমরা দেখতেছি যে এখানে আবারও বলা হচ্ছে যে n তম পদকে সমান্তর দ্বারা সাধারণ পদ বা শেষ পদ বলা হয়। তো আমি শেষ পদ যেহেতু আমরা ব্যবহার করব না, সেই জন্য আমরা বারবার এই সূত্রটার মাধ্যমে আমাদের নির্দিষ্ট আমাদের দ্বিতীয় সূত্র সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র, যেটা দিয়ে আমরা সমান্তর ধারার যোগফল সমষ্টি নির্ণয় করতে পারবো। এই ক্ষেত্রে আমরা যে চলকগুলো ব্যবহার করব, প্রথম পদ a, সাধারণ অন্তর d, শেষ পদ b এবং পদের সংখ্যা n। তো যদি পদের সংখ্যা n হয়, সেই ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র নির্ণয় করার জন্য আমরা দুটো সূত্রের কথা বলছি, যে এখানে শেষ পদ প্রয়োগ করা হচ্ছে এবং আরেকটাতে শেষ পদ ছাড়া n তম পদ দিয়ে সমষ্টি নির্ণয় করা যায়। তা আমরা এখানে কিভাবে এই সূত্রটা তৈরি করা হলো সেটা আমরা একটু ব্যাখ্যা করব। এখানে বলা হচ্ছে যে n সংখ্যক পদ এবং প্রথম পদ a, সাধারণ অন্তর d, তাহলে সেই হিসাবে আমরা প্রথম পদ যদি a হয়, দ্বিতীয় পদ আমরা a প্লাস b পাচ্ছি এবং তৃতীয় পদ a প্লাস 2d পাচ্ছি। এভাবে চলতে চলতে আমাদের শেষ পদ হলো p। তো এই স্থানে আমরা শেষ পদগুলোকে ধারাবাহিকভাবে লিখে গেলাম। যেহেতু আমরা জানি না এখানে ঠিক কতগুলো পদ, আমরা মাঝখানে ডট ডট দিয়ে দেখানো হলো। দ্বিতীয় সমীকরণে আমরা কি করলাম, এই সমীকরণটাকে বিপরীত ক্রমে লিখলাম। যেটা আমরা 1 প্লাস 2 প্লাস এভাবে যদি 10 পর্যন্ত লিখি, আবার আমরা যদি ঘুরাই লিখি তাহলে 10 প্লাস 9 প্লাস 8 প্লাস এভাবে আমরা লিখতে পারি। তো এখানে আমরা সরাসরি একটি সমীকরণ পেলাম এবং বিপরীতকরণ করে আরেকটা সমীকরণ পেলাম। তো এখানে দেখা যাচ্ছে যে এই দুটো সমীকরণ যোগ বিয়োগ করার ফলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে আমরা এস এন এর মান অর্থাৎ সমষ্টি পেলাম, সেটা হচ্ছে যে n/2 ইন্টু a প্লাস p। এটা একটা সূত্র যে আমরা প্রত্যেকটা পদকে যোগ করে, যেহেতু এখানে দুইবার যোগ করা হয়েছে, তার মানে পদের সংখ্যা ডবল হয়ে গেছে, সেজন্য এখানে 2sn আসছে, যেটা n কে 2 কে একান্তর করে n এর নিচে আনা হয়েছে। ঠিক এই সূত্রটাকেই যখন আমরা n এর পরিবর্তে p এর পরিবর্তে n প্রয়োগ করব, তখন আমরা ঠিক এইভাবে পাচ্ছি যে সেখানে এই 3 নং সমীকরণে আমরা যে কাজটা করলাম সেখানে হচ্ছে যে আমরা p এর পরিবর্তে a প্লাস n মাইনাস 1 ইন্টু d লিখলাম। কারণ আমরা এর আগেও বলছি যে আমাদের শেষ পদকে p দিয়ে প্রকাশ করা যায়, আবার শেষ পদকে n দিয়েও প্রকাশ করা যায়। তাহলে আমরা p এর স্থানে যদি n কে প্রয়োগ করি বা n এর সূত্রকে প্রয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি কি যে শেষ পদের যে সূত্র সেটা আমরা যদি প্রয়োগ করি, তাহলে আমরা সেটা পাচ্ছি যে
পি এর পরিবর্তে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আসবে। এবং এটাকে আমরা সরল করলে যে এই সূত্রটা পাই, যেটার উপর আমি সবচেয়ে বেশি জোর দিচ্ছি যে আমরা এই সূত্রটাকে সবচেয়ে বেশি প্রয়োগ করবো, এতে করে আমাদেরকে আর শেষ পদের জন্য আরেকটা নতুন সূত্র প্রয়োগ করতে হবে না। কারণ বেশিরভাগ সময় আমরা শেষ পদ ছাড়াই অঙ্ক পাবো, তাহলে শেষ পদ যখন থাকবে না তখন তো আমাকে অবশ্যই এই এন পদের সূত্রের উপর নির্ভর করতে হবে। তো আসলে যে পদগুলা আমরা পাচ্ছি সেই পদগুলা অসীম হলে সেই ক্ষেত্রে এন নির্ধারিত করবে যে কতগুলো পদ, সেই জন্য এন এখানে একটা চলক বা পদের সংখ্যা হিসেবে কাজ করবে। আর বাকি যে চলকগুলো সেগুলো তো আমাদের আগে থেকেই পরিচিত, সেই হিসাবে আমরা এখানে একটা সূত্র পাই। আর সেটা হচ্ছে যে এন দ্বারা যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো ধন্যবাদ এই সূত্রটা। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা আমাদের প্রথম সমস্যার সমাধান, যেটা একটা ধারা দেখা যাচ্ছে। আমরা ধারাটা দেখতেছি যে 2 - 5 - 12 - 19 মাইনাস ডট ডট একটা অসীম ধারা। যে ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করার জন্য বলা হচ্ছে। তার মানে এখানে আমাদেরকে একটা ধারা দিয়ে দেওয়া হয়েছে এবং এই ধারাটার মধ্যে সাধারণ অন্তর কত সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে এবং 12তম পদ নির্ণয় করতে বলা হচ্ছে। আমরা প্রথমে ধারাটার দিকে খেয়াল করি এবং একটু কথা আমরা বলি যে আমরা প্রথমে বলছিলাম যে অনুক্রমের মাঝখানে প্লাস চিহ্ন থাকবে, অনুক্রমের মাঝখানে প্লাস চিহ্ন থাকবে, কিন্তু এই ক্ষেত্রে মাইনাস দেখা যাচ্ছে। এর অর্থ হচ্ছে যে ধারাটি এই অনুক্রমটি আসলে অধক্রমে যাচ্ছে, ঋণাত্মক দিকে যাচ্ছে, যে ধীরে ধীরে ছোট হচ্ছে, সেই জন্য এখানে মাইনাস চলে আসছে। যেমন আমরা জানি যে 2 থেকে -5 ছোট, -5 থেকে -12 আরো ছোট, -12 থেকে -19 আরো ছোট। তো এটা, আর আমরা যেহেতু আজকে 13.1 করি, আমরা অবশ্যই বুঝতেছি যে এটা একটা সমান্তর ধারা। তো সেটা অবশ্যই আমরা লিখে দিতে পারি যে এটি একটি সমান্তর ধারা। এরপরে এখানে আমাদের কাছে চাওয়াই হচ্ছে সাধারণ অন্তর। তো সাধারণ অন্তর তো সমান্তর ধারাই চাইবে, সেটাও একটা শর্ত বা বৈশিষ্ট্য দেখে আমরা নিশ্চিত যে এটা একটা সমান্তর ধারা। তারপরেও আমরা এই পদগুলোর পার্থক্য খেয়াল করতে পারবো, যে আমরা যদি -5 থেকে -2 মানে 2 বিয়োগ করি, অথবা -12 থেকে -5 বিয়োগ করি, এইভাবে যখন আমরা করব তখন আমরা আসলে এটার পার্থক্যটা বুঝতে পারবো। তার জন্য আমাদেরকে প্রথমে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে যে ধারার প্রথম পদ আইডেন্টিফাই করা, যে আমরা আইডেন্টিফাই করব যে ধারার প্রথম পদ সমান a সমান 2। তারপরে দ্বিতীয় পদ আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমাদের এখানে দ্বিতীয় পদটা হচ্ছে -5। তাহলে এটা যদি আমি সাধারণ অন্তর বের করতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় পদ থেকে আমাকে প্রথম পদ বিয়োগ করতে হবে। তা আমাদের দ্বিতীয় পদ -5 এবং প্রথম পদ হচ্ছে 2, সেই জন্য -5 থেকে যদি আমরা 2 কে বিয়োগ করি, তাহলে দোনোটা যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে, তার মধ্যে সাধারণ অন্তরটা -7 হয়ে যাচ্ছে। তো এটা সিম্পল একটা কাজ, যে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে সাধারণ অন্তর বের করছি। তাহলে এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে 12তম পদ কত। তার মানে পদের সংখ্যাটা আমরা জানি যে এখানে 12 নম্বর পদ হচ্ছে, তার মানে পদের সংখ্যাটা হচ্ছে 12 এবং এখানে n এর মান হচ্ছে 12। তাইলে আমরা n-তম পদের সূত্র প্রয়োগ করতে পারি, যে 12তম পদ আমরা বের করতে চাই, তাহলে n-তম পদ ঠিক সেখানে আমরা 12তম পদ প্রয়োগ করতে পারি। তাইলে আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে যে n-তম পদের সূত্র। n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সেই ক্ষেত্রে এখানে আমাদের a এর মান 2 দেওয়া আছে, d এর মান -7 আমরা বের করে নিচ্ছি, এবং 12তম পদ বলছে, তাহলে অবশ্যই n এর মান 12 দেওয়া আছে। তাইলে সেই অনুযায়ী আমাদের আজকের এই 12তম পদটা আমরা বের করতে পারছি, যে আমরা মান যখন বসাচ্ছি তখন এখানে আমরা পেয়ে যাচ্ছি যে মানটা হচ্ছে 75 -75, এবং এটা মাইনাস হবে সেটা আমরা বুঝতেই পারছি, যেহেতু এটা ধীরে ধীরে ছোট হচ্ছে, আরো ছোট হবে, আরো ছোট হবে। তাহলে 12 নম্বর পদটা আমরা পেয়ে যাবো যে -75। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রথম অঙ্ক বা প্রথম সমস্যার সমাধান। আমরা আরো একটি সমাধান করব আজকে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের দ্বিতীয় সমস্যাটা সমাধান করতে আসছি।
আমাদের সামনে আমাদের স্ক্রিনে আমাদের আজকের দ্বিতীয় সমস্যা সমাধান। দ্বিতীয় সমস্যাটা একটা সৃজনশীল প্রশ্ন যেখানে একটা ধারা দেখা যাচ্ছে 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস ডট ডট 55। একটা সসীম ধারা আমাদের সামনে আছে। এই সসীম ধারা থেকে আমাদেরকে 3টা প্রশ্ন করা হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রদত্ত ধারার পদ সংখ্যা কত। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত, এবং তৃতীয় প্রশ্নটা হচ্ছে ধারাটির m-তম পদ m স্কয়ার এবং n-তম পদ n স্কয়ার হয়, তবে ধারাটির m প্লাস n-তম পদের যোগফল কত। প্রথম প্রশ্নটা আমরা খুবই সহজ পেয়ে যাচ্ছি, যেহেতু প্রথম প্রশ্নটাতে আমাদেরকে পদ সংখ্যা বের করতে হবে, এবং যদি এখানে উল্লেখ করা নাই যে এটা সমান্তর ধারা, আমরা ঠিক আগের মতোই এখন পর্যন্ত আমরা বুঝতে পারতেছি যে এটা সমান্তর ধারা, যেহেতু এটা 13.1 অঙ্ক আমরা বুঝাচ্ছি, কিন্তু তারপরেও আমাদেরকে এখানে খেয়াল করতে হবে যে 3 থেকে 5, 2 বেশি 5 থেকে 7, 2 বেশি 7 থেকে 9, 2 বেশি, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 2। সুতরাং এটা অবশ্যই সমান্তর ধারা। আমরা প্রথমে এটা বলে দিব যে এটা একটা সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে যে আমাদেরকে 55 পর্যন্ত কতটি পদ হবে সেটা বের করতে হবে। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের প্রথম পদ আছে, সাধারণ অন্তর আছে এবং n-তম পদ আছে বা শেষ পদ আছে। আমরা এখানে n-তম পদের সূত্র প্রয়োগ করব। তো n-তম পদের সূত্র প্রয়োগ করতে হলে আমাদেরকে এর মান ডির মান জানতে হবে। আমরা ধরে নিচ্ছি যে আমাদের n-তম পদ হচ্ছে 55, শেষ পদ হচ্ছে 55, যেখান থেকে আমরা n-তম পদের সূত্র লিখবো। যে n-তম পদের সূত্র আমরা লিখলাম a plus n minus 1 into b equal to 55। তো সেখানে এর মান যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এর মান 3, এবং সাধারণ অন্তর যদি আমরা বের করি তাহলে দেখা যাবে যে 6 থেকে আমরা যদি আমাদের 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, এখানে আসলে ভুল আসছে, যেটা হচ্ছে যে এখানে 6 লিখা হয়েছে, এটা 5 হবে। তো 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 2 থাকবে। তো সেই অনুযায়ী আমরা এখানে মানগুলা বসালাম যে আমাদের এর মান হচ্ছে যে 3, তারপরে ডির মান হচ্ছে 2। সেই অনুযায়ী আমরা এখানে বসে পাচ্ছি যে সরল করে আমরা পাচ্ছি যে n এর মান হচ্ছে 27। এর অর্থ হচ্ছে যে আসলে আমাদের এই 55টা হচ্ছে 55 যে পদটা, সেটা হচ্ছে যে এই ধারার ক্ষেত্রে 27তম পদ। এই ধারার ক্ষেত্রে 27তম পদ হচ্ছে আমাদের 55। এরপর আমরা যদি পরের অঙ্কটাতে যে ধারাটির 10টি পদের সমষ্টি কত, তো ধারাটির 10টি পদের সমষ্টি কত সেটা যখনই বলে তখনই আমরা বুঝতেছি যে এটা হচ্ছে n এর মান, যে পদের সংখ্যা হচ্ছে 9। আমরা অলরেডি প্রথম পদ জানি, আমরা সাধারণ অন্তর জানি, তাইলে আমরা এখানে প্রথম n পদের সমষ্টি সূত্র প্রয়োগ করব। তো এখানে এর মান 3, ডির মান হচ্ছে যে 2, n এর মান 10, তাইলে আমরা প্রথম n পদের সমষ্টির সূত্র এখানে প্রয়োগ করি। তো প্রথম n পদের সমষ্টির সূত্র n/2, 2a plus n minus 1 into d, এবং আমরা a and d যেহেতু তিনটা চলকের মানে আমরা জানি, তিনটা চলকের মান আমরা এখানে প্রয়োগ করলাম, তারপর আমরা এটাকে সরল করে পেয়ে গেলাম যে প্রথম 10টি পদের সমষ্টি হবে 120। তো এটাও খুব সিম্পল একটা অঙ্ক যে আমরা সমষ্টির একটা অঙ্ক করে দেখালাম। এরপর আমরা শেষ অঙ্কটাতে চলে যাচ্ছি, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। শেষ অঙ্কটা আমাদের অধ্যায়েরই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেখানে কিছু শর্ত বলা হচ্ছে যে m-তম পদ m স্কয়ার এবং n-তম পদ n স্কয়ার, এবং আমাদের কাছে চাওয়া হচ্ছে m প্লাস n-তম পদ কত। এই ক্ষেত্রে উদ্দীপকের সাথে এই প্রশ্নটার কোনো সম্পর্ক নাই, সেই জন্য এখানে আলাদাভাবে আমাদেরকে প্রথম পদ, সাধারণ অন্তর এগুলো জানতে হবে, তখনই আমরা শুধুমাত্র m প্লাস n-তম পদ বের করতে পারবো। তো আমরা সমাধান করার জন্য চেষ্টা করি যে আমাদের এই ক্ষেত্রে যে কাজটা করা হচ্ছে যে প্রথম পদ যেহেতু দেওয়া নাই, আমরা ধরে নিলাম প্রথম পদ a, সাধারণ অন্তর d। সেই অনুযায়ী প্রশ্নে বলা হচ্ছে যে m-তম পদ m স্কয়ার, তাহলে আমরা m-তম পদের সূত্র প্রয়োগ করব। তো m-তম পদের সূত্র হচ্ছে যে a প্লাস m মাইনাস 1 ইন্টু d। যেহেতু প্রশ্নে বলা হচ্ছে যে m-তম পদ হচ্ছে m স্কয়ার, তাহলে শর্ত অনুসারে সেটা ইকুয়াল টু m স্কয়ার হতে পারে। ঠিক একইভাবে n-তম পদ n স্কয়ারের জন্য আমরা আরেকটা সমীকরণ পাই, আমরা দুইটা সমীকরণ এখানে পেলাম। এই দুটো সমীকরণ থেকে আমাদের টার্গেট থাকবে যে আমরা ডির মান বের করব, এর মান বের করব, তারপরে আমরা m প্লাস n-তম পদ বের করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে যে এই দুটো যদি আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করি, তাহলে আমরা সেখান থেকে d এর মান পেয়ে যাচ্ছি।
এই সরলটা তোমরা খুব সহজেই পারবে যে আমরা ডি এর মান পেয়ে যাচ্ছি। এখন যেহেতু দুইটা চলক, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ডি, তাহলে আমরা যেহেতু ডি এর মান পেয়ে গেছি, আমরা যে কোনো সমীকরণে ডি এর মান বসালে আমরা এর মান পেয়ে যাবো। আমরা এখানে এসে ১ নং সমীকরণে ডি এর মান বসাচ্ছি। ১ নং সমীকরণে ডি এর মান বসানোর ফলে আমরা সরল করে সেখানে এর মান পেয়ে গেলাম। এখন যে কাজটা হচ্ছে যে এর মানও আমরা পেয়ে গেলাম, বি এর মানও আমরা পেয়ে গেলাম। আমাদের এর মান হচ্ছে যে m মাইনাস এম এন প্লাস এন এবং বি এর মান হচ্ছে যে এম প্লাস এন। তাহলে আমরা এখন সূত্র প্রয়োগ করতে পারি। ঠিক একই রকম n তম পদের সূত্রটাই এখন m প্লাস n তম পদ হবে, যে ক্ষেত্রে n এর জায়গায় আমরা m প্লাস n লিখবো। m প্লাস n লিখে আমরা সেটাকে যখন সরল করব, আমাদের কাছে এর মান এবং ডি এর মান আছে, আমরা ওটা প্রয়োগ করে আমরা যখন সরল করব, আমরা তখন যে মানটা পেয়ে যাব, যেটা হচ্ছে m স্কয়ার প্লাস m n প্লাস n স্কয়ার আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আসলে এই ক্ষেত্রে এই শর্ত অনুসারে m প্লাস n তম পদ। এবং আমাদের এটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, সেটা আমি আগেও একবার বলছি যে এটা খেয়াল করতে হবে যে যেহেতু এখানে নতুন করে একটা প্রশ্ন করা হচ্ছে যে m তম পদ হচ্ছে n স্কয়ার, n তম পদ হচ্ছে n স্কয়ার, তাহলে সেখানে অবশ্যই উদ্দীপকের সাথে এটার কোনো সম্পর্ক নেই। যেহেতু উদ্দীপকে m n নাই, তাহলে আমরা সেটা প্রয়োগ করব না, আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আর যেহেতু নাই, সেজন্য আমরা এখানে এ এবং ডি ধরে আমরা দুটো সমীকরণ তৈরি করেছি, এবং সেই দুটো সমীকরণের মাধ্যমে আমরা এই দুটো চলকের m এবং n এর সাপেক্ষে আমরা দুইটা মান বের করলাম, তা দিয়ে আমরা m প্লাস n তম পদের মান বের করলাম। তো এটা আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটার সমাধান। আসলে আমরা বুঝাইতে চেষ্টা করছি যে প্রত্যেকটা অঙ্কই খুব সহজ। বিষয় হচ্ছে যে সূত্র দুইটা একটু ভালো করে জানতে হবে এবং চর্চা করতে হবে, তাহলে আমরা ভালো ফল পাবো বা আমরা তাড়াতাড়ি অঙ্কগুলো সমাধান করতে পারবো। আমরা আমাদের মেইন বই থেকে কতগুলো নাম্বার তোমাদের সুবিধার্থে বলবো, অর্থাৎ অঙ্কের নাম্বার বলবো, যেগুলো আসলে আমাদের বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে ম্যাট্রিক পরীক্ষায় এই প্রশ্নগুলোর কি বেস ধরেই সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়। যদিও এই প্রশ্নগুলো সরাসরি পরীক্ষায় আসবে না, কিন্তু এই প্রশ্নগুলোকে বেস ধরে এসএসসি পরীক্ষায় বা তোমাদের বার্ষিক পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। আমি সেই নাম্বারগুলো তোমাদের সুবিধার্থে উল্লেখ করি। এটা হচ্ছে যে সমান্তর ধারার জন্য আসলে 13.1-এর জন্য, যে 13.1-এ আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকায় যেমন পড়ে যে 5 নাম্বার প্রশ্নটা, 5 নাম্বার, তারপরে 8 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটি ব্যতিক্রমধর্মী প্রশ্ন, সেটা হচ্ছে 12 নাম্বার। এরপরে 13 নাম্বার, 14 নাম্বার, এবং এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকায় যেটা পড়ে সেটা হচ্ছে যে 15 নাম্বার। এই প্রশ্নগুলো এবং খুব সিম্পল একটা প্রশ্ন, কিন্তু প্রায় এটা এমসিকিউতে চলে আসে, সেটা হচ্ছে যে 17 নাম্বার, 18 নাম্বার। এই যে কয়েকটা প্রশ্ন আমরা উল্লেখ করছি, এই প্রশ্নগুলা আসলে যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলোকে বেস ধরেই তোমাদের প্রশ্ন তৈরি করা হয়, সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়। যদিও বই থেকে হুবহু প্রশ্ন দেওয়ার নিয়ম নেই বা দেওয়া হয় না, কিন্তু বিভিন্ন পরীক্ষায় বেস তো অবশ্যই বইকে করবে, সেই জন্য বইয়ের এই প্রশ্নগুলোকে তোমাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। তো এই প্রশ্নগুলোকে আশা করি তোমরা চর্চা করবা, যাতে করে এরকম সমস্যা আসলে তোমরা সমাধান করতে পারো। তো আমরা পরবর্তী ক্লাসে গুণোত্তর ধারা থেকে আলোচনা করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত তোমরা এই অঙ্কগুলো অবশ্যই চর্চা করতে থাকবা। আমি আজকে এই পর্যন্তই। আমি আবারও বলবো যে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে সেটা আমাকে জানাতে পারো, আর সেটা উত্তর জানার জন্য তোমাকে অবশ্যই পরবর্তী ক্লাসটাকে দেখতে হবে, আর দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, তোমরা চর্চা চালিয়ে যাবা। তোমাদের চর্চাটাই হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ। আমরা যত কথাই বলবো, আমরা আমাদের সেই কথাটা ফলপ্রসূ হবে যখন তুমি সেটার উপর অনেক বেশি মনোযোগ দিবা, আন্তরিকভাবে চেষ্টা করবা। কারণ তোমার সফলতা আসলে 90% তোমার উপরে নির্ভর করে, বাকি 10% টিচারদের উপর নির্ভর করে। তোমার টিচার হয়তো বিভিন্নভাবে, আমরা এখানেও দেখি যে ইউটিউবে প্রচুর দক্ষ শিক্ষকরা বিভিন্ন লেসনের পার্ট দান করে থাকেন, ভিডিও আপলোড করে থাকেন, আসলে ওনারা সবাই দক্ষ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি সেই দক্ষতা থেকে কতটা উপকৃত হচ্ছ, সেই উপকারটা নির্ভর করে তোমার উপরে, যে তুমি
সেটাকে কিভাবে নিচ্ছ, কিভাবে চর্চা করছো, কিভাবে সময় দিচ্ছ। আসলে সময় তোমাকে দিতেই হবে, চর্চা না করে তুমি কখনো পারবে না। আর আমি শেষে আরেকটু উপদেশ দিব যে তোমরা তোমাদের এই অধ্যায়গুলা একটু রিডিং পড়বা, একবার দুইবার অন্তত রিডিং পড়বা। আসলে যদিও আমরা প্রায় দেখি যে আমাদের শিক্ষার্থীদের এই অভ্যাসটা খুবই কম, যে সাধারণ গণিতের অধ্যায়গুলোকে রিডিং কম পড়ে। তো তোমরা একটু রিডিং পড়বা, রিডিং পড়লে আসলে অনেক খুঁটিনাটি বিষয় জানতে পারবা এবং একটা ধারাবাহিকতা তৈরি করবা। যেটা হচ্ছে যে যদি আমরা 9-10-এর স্টুডেন্টদেরকে উপদেশ দিতে পারি এটা, যে তুমি খেয়াল করবা যে তুমি যখন একটা পয়েন্ট বা একটা বিষয় নিয়ে পড়তেছো সেটার সাথে আর কোন কোন বিষয়ের লিঙ্ক আছে, এবং তুমি স্পষ্ট বুঝতে পারবা যে এটা জানার জন্য আমাকে কোনটা জানা উচিত, সেই দিকে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। তো আশা করি তোমরা সবাই সুস্থ থাকবা এবং পরবর্তী ক্লাসে আমি অবশ্যই তোমাদেরকে পাবো সেই আশা রেখে আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।